আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। আজ থেকে প্রায় 5000 বছর আগে সিন্ধু নদীকে কেন্দ্র করে যে বিশাল সভ্যতা গড়ে উঠেছিল তার সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। পুরাতত্ত্ববিদেরা হরপ্পা সভ্যতার বেশ কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। পুরাতত্ত্ববিদেরা হরপ্পা সভ্যতার বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। বৈশিষ্ট্যগুলি হল নগর কেন্দ্রিকতা, উৎখননের ফলে হরপ্পা সভ্যতায় একাধিক নগরের অস্তিত্ব মিলেছে। বাড়িঘর, স্নানাগার, শস্যাগার, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে নগরগুলি গড়ে উঠেছে। এই নগরগুলি দুটি অংশে বিভক্ত ছিল, একটা উঁচু অংশ আর একটা নিচু অংশ। এই উঁচু অংশে দুর্গ বা সিটাডেল থাকতো। এখানে শাসক শ্রেণীর লোকেরা বসবাস করত এবং বহিঃশত্রুর হাত থেকে নিজ নিজ এলাকা রক্ষা করত। নিচু অংশে সাধারণ মানুষের বসবাস ছিল। কৃষক, শ্রমিক শ্রেণীর মানুষেরা নিচু অংশে বসবাস করত। এই সিটাডেলগুলি আকার ছিল আয়তাকার আর এগুলি নগরের পশ্চিম প্রান্তে অবস্থিত ছিল। প্রত্যেকটা নগরের পশ্চিম প্রান্তে সিটাডেল অবস্থিত ছিল। এই সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নদী কেন্দ্রিকতা। হরপ্পা সভ্যতার বেশিরভাগ নগর গড়ে উঠেছিল নদীর তীরে। যেমন হরপ্পা রাভি বা ইরাবতী নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো, আবার সিন্ধু নদীর তীরে চানুদারো গড়ে উঠেছিল। তাই বেশিরভাগ কেন্দ্রগুলি নদী তীরবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এই হরপ্পা সভ্যতাকে নদীকেন্দ্রিক সভ্যতা বলা হয়। অর্থাৎ হরপ্পা সভ্যতার এক বিশেষ বৈশিষ্ট্য হল নদী কেন্দ্রিকতা। পরবর্তী বৈশিষ্ট্য হল রক্ষণশীলতা। উৎখননের ফলে মহেঞ্জোদারোতে বাড়িঘর তৈরির 9টি স্তর পাওয়া গেছে। কয়টি স্তর? 9টি স্তর পাওয়া গেছে। এই প্রত্যেকটা স্তর অর্থাৎ প্রত্যেকটা স্তরে বাড়িঘর তৈরি হতো একই ধাঁচে এবং একই স্থানে। কোনো না কোনো কারণে বাড়িঘর ভেঙে গেলে সেই স্থানে সেই রকম ধাঁচে নতুন করে আবার বাড়ি বানানো হতো। এই রক্ষণশীলতা ছিল হরপ্পা সভ্যতার এক বিশেষ বৈশিষ্ট্য। এই কথা বলেছেন কে? এ.এল. বেসাম। রক্ষণশীলতা সিন্ধু সভ্যতার এক বিশেষ বৈশিষ্ট্য, এই কথা উল্লেখ করেছেন এ.এল. বেসাম। পরবর্তী বৈশিষ্ট্য হল ত্রাম্যশ্রীয়তা। হরপ্পা সভ্যতায় যে সমস্ত ধাতু ব্যবহার করা হতো সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল তামা। সব থেকে বেশি পরিমাণে তামা ব্যবহার করা হতো, তাই হরপ্পা সভ্যতাকে ত্রাম্যশ্রীয় সভ্যতা বলা হয়। এর আরেকটি বৈশিষ্ট্য হল প্রায় ঐতিহাসিকতা। হরপ্পা সভ্যতায় লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেগুলি পাঠোদ্ধার করা সম্ভব নয়, তাই এই সভ্যতাকে প্রায় ঐতিহাসিক সভ্যতা বলা হচ্ছে। তাহলে এখন যদি প্রশ্ন দেওয়া হয় হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, তাহলে হবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। পরবর্তী বৈশিষ্ট্য হল শস্যাগার। হরপ্পা সভ্যতায় শস্যাগারগুলি পাওয়া গেছে সিটাডেল বা দুর্গযুক্ত অঞ্চলে, অর্থাৎ দুর্গাঞ্চলে, অর্থাৎ শহরের পশ্চিম প্রান্তে বা উঁচু এলাকায় শস্যাগারগুলি পাওয়া গেছে। একটি স্থানে
ছয় ছয়, একটি স্থানে এদিকে 6টি, এদিকে 6টি, 6 ইউনিট 6 ইউনিট করে মোট 12 ইউনিট শস্যাগার আবিষ্কৃত হয়েছে। আর মাঝখানে 7 মিটারের একটা লম্বা বারান্দা ছিল, আর এই শস্যাগারটি পাওয়া গেছে রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে এই শস্যাগারটি আবিষ্কৃত হয়েছে। এখানে শস্য ঝাড়াই করা হতো, মাড়াই করা হতো এবং মজুত রাখা হতো। বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বা শস্যহানি হলে তখন এই মজুদ খাদ্যদ্রব্য বের করে জনসাধারণের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। এই শস্যাগারটির আয়তন ছিল, লম্বায় ছিল 169 ফুট, 169 ফুট, আর চওড়াই ছিল 135 ফুট, 135 ফুট। মিটারের হিসাবে এটি লম্বায় ছিল 54.86 মিটার, 86 মিটার, এবং চওড়াই ছিল 32.91 মিটার চওড়া। এই পুরো শস্যাগারটি পোড়ামাটির ইটের ভিতের উপর তৈরি করা হয়েছিল। পোড়ামাটির ইটের ভিতের উপর শস্যাগারটি তৈরি করা হয়েছিল। আসাম এই শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী বৈশিষ্ট্য হল স্নানাগার। স্নানাগার মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এই স্নানাগারটি চারিদিকে ইট দিয়ে তৈরি করা হয়েছিল, পোড়ামাটির ইট দিয়ে। এটি লম্বায় ছিল 180 ফুট এবং চওড়ায় ছিল 108 ফুট। 180 ফুট ছিল লম্বা এবং 108 ফুট ছিল চওড়া। এটা ছিল বাইরের পরিমাপ। আর মূল যে জলাধারটা ছিল সেটা লম্বায় ছিল 39 ফুট আর চওড়ায় ছিল 23 ফুট, 23 ফুট, আর গভীরতা ছিল 8 ফুট। তাহলে কি মহেঞ্জোদারোতে যে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে তার বাইরের পরিমাপ ছিল 180 গণিত 108, আর ভিতরে যে মূল জলাধার সেটা লম্বায় ছিল 39 ফুট এবং চওড়ায় ছিল 23 ফুট আর গভীরতা ছিল 8 ফুট। এখানে কুয়ো থেকে জল আসতো, অর্থাৎ কুয়া থেকে স্নানাগারে জল আসতো এবং অন্য রাস্তা দিয়ে আবার বেরিয়ে গিয়ে শহরের বাইরে পড়তো। এখানে গরমকালে জলটা হতো ঠান্ডা এবং শীতকালে স্নানাগারের জল গরম হতো। আর দুদিকে ওঠানামার জন্য সিঁড়ি ছিল। এখানে প্রবেশের জন্য 6টি পথ ছিল। আর স্নানাগারটির ধারে ধারে ছোট ছোট কুঠির ছিল। মার্টিমার হুইলার বলেছেন এই স্নানাগারটি তৈরি হয়েছিল ধর্মীয় উদ্দেশ্যে, আর ডিডি কোশাম্বী বলেছেন স্নানাগারটি তৈরি হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যে। কে? মার্টিমার হুইলার বলেছেন ধর্মীয় উদ্দেশ্যে স্নানাগারটি তৈরি হচ্ছে। আর ডিডি কোশাম্বী বলেছেন ধর্মীয় উদ্দেশ্যে নয়, এটি অর্থনৈতিক উদ্দেশ্যে নির্মিত হচ্ছে। পরবর্তী বৈশিষ্ট্য হলো বাড়িঘর। হরপ্পা সভ্যতায় বাড়িগুলি রাস্তার দুধারে সারিবদ্ধভাবে থাকত। বাড়িগুলি ছিল পোড়ামাটির ইট দিয়ে তৈরি। বেশিরভাগ বাড়ি ছিল দ্বিতল বিশিষ্ট। আর এই বাড়িগুলি যে ইট দিয়ে তৈরি করা হয়েছিল সেই ইট লম্বায় ছিল 11 ইঞ্চি, চওড়ায় ছিল 5 ইঞ্চি আর পুরু ছিল 2 ইঞ্চি। এর অনুপাত ছিল
1 এর অনুপাত ছিল 1:2:4। এই ইটগুলি তৈরি হতো জিপসাম ও মর্টার দিয়ে। এগুলি তৈরি হতো জিপসাম ও মর্টার দিয়ে। প্রত্যেকটা বাড়িতে স্নানাগার থাকতো এবং প্রশস্ত উঠোন থাকতো। আর বাড়ির নোংরা জল বাড়ির ড্রেন দিয়ে এসে রাস্তার বড় ড্রেনে এসে পড়তো এবং সেখান থেকে তা নদীতে গিয়ে পড়তো। রাস্তাঘাট হরপ্পা সভ্যতায় রাস্তাগুলি তৈরি হতো পাথরকুচি চুনসুরকি দিয়ে। বড় বড় রাস্তাগুলি থেকে ছোট ছোট গলি রাস্তাগুলি বেরিয়ে আসতো। আর রাস্তাগুলি চওড়াই 9 থেকে 34 ফুট ছিল। 9 থেকে 34 ফুট চওড়া ছিল, অনেক লম্বা হতো। আর মূল রাস্তা থেকে ছোট ছোট রাস্তাগুলি বেরিয়ে আসতো, যে রাস্তার ধারে ধারে সারিবদ্ধভাবে দ্বিতল বিশিষ্ট বাড়ির অবস্থান ছিল। কৃষি রংপুর, লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো প্রভৃতি কেন্দ্র থেকে কৃষিকাজ সম্পর্কে বহু তথ্যাদি পাওয়া গেছে। সেই সময় অর্থাৎ সিন্ধু সভ্যতায় কৃষিকাজ হতো বছরে 2 বার চাষ হতো। একবার ফাল্গুন চৈত্র মাসে, একবার চাষ হতো ফাল্গুন চৈত্র মাসে, আর একবার চাষ হতো ভাদ্র আশ্বিন মাসে। একবার ফাল্গুন চৈত্র মাসে আর একবার ভাদ্র আশ্বিন মাসে চাষ হতো। অর্থাৎ সিন্ধু সভ্যতায় 2 বার চাষ হতো। জব ছিল এই সভ্যতার মানুষের প্রধান খাদ্য। জব, গম, মসুর, মুগ, সর্ষে, রায় প্রভৃতি শস্যগুলি রবি শস্য। এগুলি বসন্তকালে উৎপাদিত হতো। জোয়ার, বাজরা, রাগি, তিল, তুলো এগুলি হেমন্তকালে উৎপাদিত হতো। জমি চাষ করা হতো লাঙল দ্বারা, আর লাঙলের টানার কাজে ব্যবহার করা হতো মহিষ ও ষাঁড়কে লাঙল টানার ক্ষেত্রে ব্যবহার করা হতো। পশুপালন সিন্ধু সভ্যতায় প্রথম পোষ মেনেছিল কুকুর। কিন্তু প্রথম গৃহপালিত প্রাণী হল ভেড়া। এছাড়া ছাগল, শূকর, উট, গরু গৃহপালিত পশুর মর্যাদা পেয়েছিল। অর্থাৎ ভেড়া, ছাগল, শূকর, উট, গরু গৃহপালিত পশু হিসাবে স্বীকৃতি পেয়েছিল, বা সিন্ধু সভ্যতার মানুষ এইসব পশুদের গৃহে পালন করত। তবে গৃহপালিত পশুর মধ্যে প্রধান ছিল কুঁজ বিশিষ্ট ষাঁড়, অর্থাৎ কুঁজওয়ালা ষাঁড় ছিল প্রধান। হরপ্পাবাসীর কাছে প্রাণীয় খাদ্য হিসেবে প্রধান ছিল দুধ। অর্থাৎ প্রধান প্রাণীয় খাদ্য কি? তাহলে উত্তর হবে দুধ। বাণিজ্য সিন্ধু সভ্যতার মানুষেরা অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য উভয় বাণিজ্যে অংশ নিয়েছিল। আর উভয় বাণিজ্য চলত স্থল ও জলপথে। অর্থাৎ সিন্ধুর বণিকরা স্থলপথে ও জলপথে বাণিজ্য করত। অভ্যন্তরীণ বাণিজ্য তারা অংশ নিয়েছিল, আবার বহির্বাণিজ্যেও অংশ নিয়েছিল। মিশর, মেসোপটেমিয়া, সুমেরিয়ার সাথে তাদের
বহির্বাণিজ্য চলত। ভারত থেকে সুতি বস্ত্র, তুলো প্রভৃতি বিদেশে রপ্তানি করা হতো এবং বিদেশ থেকে সোনা, রূপো, তামা ও দামি পাথর নিয়ে আসা হতো, অর্থাৎ আমদানি করা হতো। বিশেষ করে ভারতের সুতি বস্ত্র মেসোপটেমিয়ায় ব্যাপক পরিমাণে রপ্তানি করা হতো, আর ভারতের সুতি বস্ত্র সেখানে পরিচিত ছিল সিন্ধু নামে। অর্থাৎ মেসোপটেমিয়ায় ভারতের সুতি বস্ত্র পরিচিত ছিল সিন্ধু নামে। সিন্ধুর সুতি বস্ত্র মেসোপটেমিয়ায় সিন্ধু নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? সিন্ধু নামে। আর প্যালেস্টাইনে পরিচিত ছিল সিনডন, সিনডন নামে। আর মিশরে শাদিন নামে, মিশরে শাদিন নামে পরিচিত ছিল। আর রোমে পরিচিত ছিল শাতিন নামে। গ্রীষ্মে পরিচিত ছিল সেন্ডাটাস নামে। অর্থাৎ ভারত থেকে যে সুতি বস্ত্র মেসোপটেমিয়ায় রপ্তানি করা হতো সেটা মেসোপটেমিয়ায় পরিচিত ছিল সিন্ধু নামে। আর প্যালেস্টাইনে যে সুতি বস্ত্র রপ্তানি করা হতো সেটা পরিচিত ছিল সিন্ডন নামে। আর মিশরে যে সুতি বস্ত্র পাঠানো হতো সেটা পরিচিত ছিল শাদিন নামে। আর রোমে যেটা পাঠানো হতো সেটা পরিচিত ছিল শাতিন নামে। আর গ্রীষ্মে যেটা পাঠানো হতো সেটা পরিচিত ছিল সেন্ডাটাস নামে। সুতি বস্ত্র, এই সুতি বস্ত্রের বিদেশের বাজারে খুব কদর ছিল। মিশর, সুমেরীয় সাথে স্থলপথে বাণিজ্য চলত, মেসোপটেমিয়ার সাথেও স্থলপথে বাণিজ্য চলত, কিন্তু তুর্কমেনিয়ার সাথে স্থলপথে বাণিজ্য চলত। মিশর, সুমেরিয়া ও মেসোপটেমিয়ার সাথে জলপথে বাণিজ্য চলত, কিন্তু তুর্কমেনিয়ার সাথে স্থলপথে বাণিজ্য চলত। এই মেসোপটেমিয়ায় সিন্ধুর বণিকদের উপনিবেশ ছিল, এবং মেসোপটেমিয়ার উর, লাগাস, সুসা প্রভৃতি স্থানে সিন্ধুর মোহর পাওয়া গেছে। ওজন ও পরিমাপ। উৎখননের ফলে সিন্ধু সভ্যতায় বাটখারা পাওয়া গেছে এবং দাঁড়িপাল্লা পাওয়া গেছে। সব থেকে ভারী ওজনের বাটখারা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, যার ওজন ছিল 10 কিলো 970 গ্রাম। 10 কিলো 970 গ্রাম, যার ওজন ছিল 10 কিলো 970 গ্রাম। আর ব্রোঞ্জ নির্মিত দাঁড়িপাল্লা ও ধাতু নির্মিত গজকাঠি পাওয়া গেছে। ব্রোঞ্জের দাঁড়িপাল্লা আর ধাতু নির্মিত গজকাঠি পাওয়া গেছে। সর্বত্র একই রকমের ওজন ও পরিমাপ চালু ছিল। ওজনের ক্ষেত্রে 16 ও তার গুণিতক ব্যবহার করা হতো। 16 সংখ্যাটিকে সব থেকে বেশি শ্রদ্ধা করা হতো এই 16 সংখ্যাটিকে। অল্প ওজনের ক্ষেত্রে দশমিক পদ্ধতি বা দৈন্যক পদ্ধতি ব্যবহার করা হতো। আর হালকা ওজনের বাটখারা পাওয়া গেছে, যার পরিমাণ ছিল ওজনের বাটখারা যেটি পাওয়া গেছে তার ওজন ছিল 8 কিলো 750 গ্রাম। 8 কিলো 750 গ্রাম। মাপের জন্য, রৈখিক মাপের জন্য সিন্ধু সভ্যতায় দুটি পদ্ধতি চালু ছিল। একটি হলো কিউবিক পদ্ধতি, আর একটি হলো ফুট। 1 কিউবিক সমান 52 সেন্টিমিটার, আর 1 ফুট সমান ছিল 35 সেন্টিমিটার। অর্থাৎ সিন্ধু সভ্যতায়
রৈখিক পরিমাপের জন্য দুটি পদ্ধতি চালু ছিল, একটি হলো কিউবিক পদ্ধতি আর একটি হলো ফুট পদ্ধতি। এক কিউবিক সমান ছিল 52 সেন্টিমিটার আর 1 ফুট সমান ছিল 35 সেন্টিমিটার। বাটখারাগুলি স্টেটাইট পাথর বা চুনা পাথরে তৈরি করা হতো এবং ঘনকাকৃতির। এর আকার ছিল ঘনকাকৃতির। বাটখারাগুলির আকার ছিল ঘনকাকৃতির আর সর্বত্র একই ওজন ও মাপ চালু ছিল সিন্ধু সভ্যতার। মাতৃ আরাধনা। সিন্ধুবাসীরা মনোবাসনা পূরণ করার জন্য মাতৃশক্তির পূজা করত। আর মাতৃপূজাই ছিল সিন্ধু সভ্যতার প্রধান পূজা। পূজার সময় ধূপ জ্বালানো হতো, ছাগল বলি দেওয়া হতো, আবার যাগযজ্ঞ করা হতো। তবে যে শুধু মাতৃপূজাই হতো তা নয়, সিন্ধু সভ্যতায় একটি বিশেষ করে মহেঞ্জোদারোতে একটি মোহর পাওয়া গেছে, যে মোহরে একটি পুরুষ দেবতার ছবি পাওয়া গেছে। সেই দেবতার মাথায় 3টে শিং ছিল, 3টে মাথা ছিল, 3টে মুখ ছিল, আর মাথা থেকে ফুল ও পাতা বেরিয়েছে। এই দেবতাকে উর্বরতার দেবতা বলা হয়েছে। জন মার্শাল একে পশুপতি শিব বলেছেন। কে? জন মার্শাল। জন মার্শাল একে পশুপতি শিব বলেছেন। কে বলেছেন? জন মার্শাল। ব্যাসাম একে আদি শিব বলেছেন। জন মার্শাল এই দেবতাকে পশুপতি শিব বলেছেন আর ব্যাসাম এই দেবতাকে আদি শিব বলেছেন। ব্যাসামের মতে এই শিবের বাহন ষাঁড় ছিল না। কিন্তু মার্টিমার হুইলার বলেছেন শিবের বাহন ছিল ষাঁড়। আর পার্বতীর বাহন ছিল বাঘ। মার্টিমার হুইলার বলেছেন শিবের বাহন ছিল ষাঁড় আর পার্বতীর বাহন ছিল বাঘ। এবং সিন্ধু সভ্যতায় ষাঁড়ের পূজা জনপ্রিয় ছিল বা শিবের বাহন ষাঁড়ের পূজা হতো। শিব যেখানটায় ছিল, শিব যে স্থানে ছিল তার চারিপাশে কিছু পশু ছিল। এই পশুগুলি কি কি ছিল? হাতি ছিল, বাঘ ছিল, গন্ডার ছিল, মহিষ ছিল এবং দুটি হরিণ ছিল। অর্থাৎ মোহরে শিব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন এবং তার চারধারে 6টি পশু ছিল মোট। হাতি, বাঘ, গন্ডার, মহিষ এগুলি একটি করে ছিল এবং পায়ের নিচে 2টি হরিণ ছিল। তাহলে মোট 6টি পশু ছিল। এছাড়া পিপুল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, নিম গাছ, বাবলা গাছের পুজো করা হতো, নদী পুজো করা হতো। আর ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হতো স্বস্তিক চিহ্ন। ধর্মীয় প্রতীক হিসেবে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হতো। ধর্মীয় প্রতীক হিসেবে কি চিহ্ন ব্যবহার করা হতো? ধর্মীয় প্রতীক হিসেবে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হতো। অর্থাৎ ধর্মীয় প্রতীক হিসেবে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হতো। তবে শুধুমাত্র মাতৃপূজাতেই ছাগল বলি দেওয়া হতো, অন্যথায় বলি দেওয়া হতো না। মৃতের সৎকার। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে প্রধানত কবর দেওয়া হতো। আর এই কবর ছিল 3 রকমের, যথা কবর বা সমাধি ছিল 3 রকমের, যথা 1 নম্বর পূর্ণ সমাধি,
পূর্ণ সমাধি, 2 নম্বর আংশিক সমাধি, আংশিক সমাধি, 3 নম্বর দাহত্র সমাধি। অর্থাৎ সিন্ধু সভ্যতায় কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পূর্ণ সমাধি, আংশিক সমাধি এবং দাহত্র সমাধি। সিন্ধু সভ্যতায় কোনো মানুষ মারা গেলে তাকে সমাধি দেওয়া হতো। পূর্ণ সমাধি বলতে ব্যক্তি যখন মারা যেত তখন তার কবরের সাথে তার ব্যবহৃত দ্রব্যাদিকে কবর দেওয়া হতো। একে বলা হতো পূর্ণ সমাধি। আবার অনেক সময় মৃতদেহের কঙ্কালকে কবর দেওয়া হতো বা সমাধি দেওয়া হতো, একে বলা হতো আংশিক সমাধি। একে কি বলা হতো? আংশিক সমাধি। আবার কখনো কখনো মৃতদেহকে প্রথমে আগুনে জ্বালানো হতো, দিয়ে তার ছাই ভস্মকে কবর দেওয়া হতো, একে বলা হতো দাহত্র সমাধি। পূর্ণ সমাধির নিদর্শন পাওয়া গেছে হরপ্পা, কালীবঙ্গানে। আর আংশিক সমাধির নিদর্শন পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারো, কালীবঙ্গানে। আর দাহত্র সমাধির নিদর্শন পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। দাহত্র সমাধির নিদর্শন কোথায় পাওয়া গেছে? দাহত্র সমাধির নিদর্শন পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। এই পূর্ণ সমাধি লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত ছিল, আর দাহত্র সমাধি বাড়ির ভিতরেই দেওয়া হতো, অর্থাৎ বসত এলাকার মধ্যেই দাহত্র সমাধি দেওয়া হতো। শ্রেণী বৈষম্য। ডি কোশাম্বী বলেছেন, ডি কোশাম্বী বলেছেন, ডিডি কোশাম্বী বলেছেন শ্রেণী বৈষম্য ছিল সিন্ধু তথা হরপ্পা সভ্যতার এক প্রধান বৈশিষ্ট্য। সিন্ধুর সমাজ ব্যবস্থা 3টে শ্রেণীতে বিভক্ত ছিল। সিন্ধুর সমাজ ব্যবস্থা 3টে শ্রেণীতে বিভক্ত ছিল: উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং নিম্ন শ্রেণী। 3টে শ্রেণীতে বিভক্ত ছিল। এই উচ্চ শ্রেণীতে থাকতো কারা? পুরোহিতরা। আর মধ্যবিত্ত শ্রেণীতে থাকতো ধনী বণিক থাকতো, ধনী বণিক যোদ্ধা। ধনী বণিক ও যোদ্ধারা থাকতো মধ্য শ্রেণীতে, এবং নিম্ন শ্রেণীতে থাকতো কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ। অর্থাৎ সিন্ধু সমাজ 3টে শ্রেণীতে বিভক্ত ছিল: উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীতে ছিল পুরোহিতরা, আর মধ্যবিত্ত শ্রেণীতে ছিল ধনী বণিক ও যোদ্ধারা, আর নিম্ন শ্রেণীতে ছিল কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ। উচ্চবিত্ত 2 শ্রেণীর, অর্থাৎ উচ্চ শ্রেণী ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মান ছিল খুব উন্নত, কিন্তু কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান ছিল খুব নিম্ন। পোশাক ও অলংকার। পোশাক ও অলংকার। সিন্ধু সভ্যতার মানুষেরা 2 ধরনের পোশাক ব্যবহার করত, অর্থাৎ 2 টুকরো পোশাক ব্যবহার করত। এক টুকরো দেহের ঊর্ধ্বাংশে পরত, যাকে বলা হতো চাদর, আর নিম্ন অংশে ধুতি কাপড়ের মতো একখণ্ড বস্ত্র ব্যবহার করত। নারী পুরুষ উভয়েই এই পোশাক ব্যবহার করত। আবার নারী পুরুষ উভয়েই নানা রকমের অলংকার করত। সোনা, রূপা, তামা ও দামি পাথরের তৈরি বিভিন্ন অলংকার তারা করত, যেমন হার, কানের দুল, হাতের আংটি ইত্যাদি। মৃৎশিল্প। সিন্ধু সভ্যতার মৃৎশিল্পীরা পলিমাটি, বালি ও চুনের গুঁড়ো মিশিয়ে পলিমাটি, বালি আর চুনের গুঁড়ো
চুনের গুঁড়ো মিশিয়ে মৃৎপাত্র তৈরি করত। আর এই মৃৎপাত্রগুলিকে আগুনে পোড়ানো হতো এবং মৃৎপাত্রের গায়ে রং ব্যবহার করা হতো। সাধারণত লাল ও কালো রং ব্যবহার করা হতো। সিন্ধু সভ্যতার মৃৎপাত্রগুলির রং কি ছিল? তখন তার উত্তর হবে লাল ও কালো। পলিমাটি, বালি ও চুনের গুঁড়োর সাহায্যে শিশুদের খেলনা রথ, জালা, কলসি, থালা ইত্যাদি তারা তৈরি করত। সিন্ধু সভ্যতার শিল্পের মধ্যে প্রধান শিল্প ছিল বস্ত্র শিল্প। আর ধর্ম নিরপেক্ষ শিল্পের নমুনা হলো স্তন্যদানরতা মা এবং হামাগুড়ি দেওয়া শিশু। সিন্ধু সভ্যতায় ধর্মনিরপেক্ষ শিল্পের নমুনা হলো স্তন্যদানরতা মা এবং হামাগুড়ি দেওয়া শিশু।